তো ইকোনমিক্সের একটা টপিক নিয়ে বলা হয়েছিল। ইকোনমিক্সের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? তো এই জাতীয় আয়টা সম্বন্ধে বেশ কিছুটা অনেকগুলো কথা বলা হয়েছিল। আমি জাস্ট একটুখানি প্রথমে আগের যে ক্লাসটা হয়েছে, যে জাতীয় আয়ের যে ক্লাসটা হয়েছে, সেটাকে জাস্ট কিছুক্ষণ একটা রিভিশন দিয়ে দেবো। তারপরে হচ্ছে আজকে যে জাতীয় আয়টা আছে সেটা পুরোপুরি শেষ করবো, ঠিক আছে? কারণ এই টপিকটা জিনিসটাকে আমরা শুরু করেছিলাম, কিন্তু জিনিসটা কমপ্লিট হয়নি, জিনিসটাকে পুরো কমপ্লিট হয়নি। তো জিনিসটাকে যেটা আজকে পুরোপুরি কমপ্লিট করব, মোটামুটি এখানে 5-6টা পেজ আমাদের হয়ে গেছিল, ঠিক আছে? কি কি পড়িয়েছিলাম জাস্ট আমি একটা সাম আপ করে দিচ্ছি। সাম আপ করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আজকে যেটা নতুন পড়াটা আছে সেখান থেকে শুরু করব, ঠিক আছে? তো এই জাতীয় আয়টা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, অনেকগুলো জায়গা থেকে পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে। তো আগের দিনকে যেটা পড়া হয়েছিল সেগুলোকে আমি শুধু জাস্ট একবার সাম আপ করে দিচ্ছি। আচ্ছা, এবার বলো আমার কাছে, আমার ভয়েস ক্লিয়ার আসছে সবার কাছে? ভয়েস ক্লিয়ার আছে সবার কাছে? ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সবার কাছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? একটু বলো সবাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা জিনিসটাকে তোমরা ইয়েতে বলতে পারো, অডিওতে বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, দেখো, প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে কি জিডিপি। প্রথম কথা হচ্ছে জিডিপি, এটাকে সম্বন্ধে আমি আগের দিনকে বলেছিলাম। একটা হচ্ছে জিডিপি আর একটা হচ্ছে কি জিএনপি, এই দুটোর মধ্যে একটুখানি পার্থক্যটা আমাদের চিন্তা করতে হবে। জিডিপিটা কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কি? যে কোনো একটা দেশের, কোনো একটা কান্ট্রি বা কোনো একটা দেশের একটা ফিনান্সিয়াল ইয়ার আছে। ফিনান্সিয়াল ইয়ারটা ধরো, মনে করো ফিনান্সিয়াল ইয়ারটা কি রয়েছে, 1/4/23 থেকে তোমার কথা হয় যে 31/3/24, এইরকম একটা ফিনান্সিয়াল ইয়ার রয়েছে। সেই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যত রকম হচ্ছে টোটাল হচ্ছে গুডস, ঠিক আছে? গুডস অ্যান্ড হচ্ছে সার্ভিস, ঠিক আছে? গুডস অ্যান্ড সার্ভিস যেটা প্রোডাকশন হলো, পণ্য বা হচ্ছে সেবা যেটা প্রোডাকশন হলো একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, সেইটাই হলো কি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কিন্তু আমরা কোনো বাইরের দেশের কোনো গুডস বা বাইরের দেশের কোনো সার্ভিস সেটাকে কিন্তু আমরা এন্ট্রি করব না। সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের শুধুমাত্র আমাদের দেশের হচ্ছে যে পণ্য বা আমাদের দেশের যে সেবাটাকে সেটা ইনক্লুডেড হবে। আর গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি রয়েছে না, গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা হচ্ছে কি, যে আমাদের দেশের থাকবে প্লাস অন্যান্য দেশের থাকবে, ঠিক আছে? তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সাথে গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ডিফারেন্সটা কোথায়? সেখানে আমাদের দেশের গুডস এন্ড সার্ভিসটাও থাকবে, প্লাস হচ্ছে কি আমাদের যেটা অন্যান্য কান্ট্রি রয়েছে সেই অন্যান্য কান্ট্রির হচ্ছে গুডস এন্ড সার্ভিসটাও হচ্ছে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো কথা হচ্ছে কি যে দেখো, জিডিপি গ্রোথ রেটটা একটা রয়েছে আর একটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা ইনকাম মানে কি রয়েছে? ধরো আমাদের টোটাল পপুলেশনটা হয়েছে, ধরো এরকম রয়েছে 1 লাখ রয়েছে। সেখান থেকে রয়েছে আমাদের যে টোটাল কান্ট্রিতে যে প্রোডাকশনটা হলো কত, ধরো 1 লাখ ইউনিট। টোটাল আমাদের এবছরে, আমাদের এই ফিনান্সিয়াল ইয়ারে কত প্রোডাকশন হলো? 1 লাখ ইউনিট। এই 1 লাখ ইউনিটকে আমাদের টোটাল কান্ট্রির যে টোটাল পপুলেশন রয়েছে সেই টোটাল পপুলেশন দিয়ে যখন আমরা ডিভাইড করি, তখনই সেখান থেকে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেরোয়। টোটাল একটা কান্ট্রির হচ্ছে একটা প্রোডাকশন রয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে কি হচ্ছে টোটাল প্রোডাকশন, মানে টোটাল হচ্ছে আমাদের পপুলেশন রয়েছে। এই টোটাল পপুলেশনটাকে দিয়ে যখন আমরা ডিভাইড করি, তখনই কিন্তু সেটা কি হচ্ছে, পার ক্যাপিটা জিডিপিটা আমরা পেয়ে সেখান থেকে যাই। ওকে, এটুকু বুঝতে পেরেছো সবাই? এটাকে আমি আগের দিনকে পড়িয়েছিলাম। আজকে আজকে যারা নতুন এসো তারা বুঝতে পারছো তো জিনিসটা? আজকে যারা নতুন আসছো তারা বুঝতে পারছো? একটুখানি বাইরে থেকে সাউন্ড হচ্ছে, ঠাকুর বিসর্জন হচ্ছে, কি আর করা যাবে, একটুখানি কষ্ট করে শোনো, ঠিক আছে? কিন্তু জিনিসটা একটু ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে? একটু রিপ্লাই না করলে বুঝতে পারবো না, রিপ্লাই করো সবাই। স্যার মাইক অফ, ওকে, আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক আছে, দেখছি দাঁড়ান।
আচ্ছা, এবারে সবাই আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হলো জিডিপি আর জিএনপি। নেক্সট দেখো, প্রথম কথা হচ্ছে কি, যে আমাদের কি কি যেগুলো রয়েছে, যে প্রোডাকশনের ক্ষেত্রে যেগুলো যেগুলো আমাদের ফ্যাক্টরগুলো কাজ করে। ঠিক আছে, তো ফ্যাক্টরগুলো কি কি কাজ করে, ফ্যাক্টর অফ প্রোডাকশনে রয়েছে, তার মধ্যে আমি এটা আগের দিনকে বলে দিয়েছিলাম, ল্যান্ড রয়েছে, লেবার রয়েছে, ক্যাপিটাল রয়েছে। প্রথম কথা, যেখানে প্রোডাকশন করছো সেখানটা কি দরকার, ল্যান্ড দরকার। ল্যান্ডটা যখন রয়েছে, সেই ল্যান্ডটাই হচ্ছে যখন লোকরা কাজ করছে তাদেরকে হচ্ছে একটা পারিশ্রমিক দরকার, তাহলে পারিশ্রমিকটা দরকার মানে কি রয়েছে, লেবার রয়েছে। ঠিক আছে, এবং লেবারের পরে হচ্ছে কি হচ্ছে, তারপরে হচ্ছে তোমার ক্যাপিটালটা দরকার, ক্যাপিটালটা দরকার। আর লাস্ট হচ্ছে তোমার হচ্ছে এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মানেটা কি রয়েছে, এন্টারপ্রেনার মানেটা হচ্ছে কি, যে উদ্যোগটা নিচ্ছে। এন্টারপ্রেনার মানেটা কি রয়েছে, যে উদ্যোগটা নিচ্ছে, যে উদ্যোগটাকে নিয়ে কাজ করছে। এই সমস্ত ফ্যাক্টরগুলো কি দরকার, প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে দরকার আছে। আচ্ছা, এখান থেকে আগের দিনকে একটা ভালো কোশ্চেন বলেছিলাম, যে আমাদের জাতীয় আয়টা কে পরিমাপ করা শুরু করেছিল, 1868-এ দাদাভাই নওরোজি। খুব এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, যে আমাদের প্রথম কে জাতীয় আয়টা পরিমাপ করা শুরু করেছিল, 1868-এ কিন্তু দাদাভাই নওরোজি পরিমাপ করার চেষ্টা করেছিল। ঠিক আছে, এবং এই জাতীয় আয়টার হচ্ছে প্রথম যেটা মানে প্রধান হিসাবে, এখানে দেখো যে এই যে আমি রয়েছে তিনটে ক্ষেত্র রয়েছে, তিনটে ক্ষেত্র মানে যখন জাতীয় আয়টা পরিমাপ করা হয়েছিল, সেই জাতীয় আয়টা পরিমাপ করার পদ্ধতি, তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমাকে দাদাভাই নওরোজি কি করেছিল, দাদাভাই নওরোজি হচ্ছে প্রথম জাতীয় আয়টা পরিমাপ করেছিল। যদি পরীক্ষা তোমাদের কোশ্চেন আসে কে প্রথম দেশের জাতীয় আয়টা পরিমাপ করেছিল, তাহলে আনসার কি হবে, দাদাভাই নওরোজি। এবং সেটা কবে না, 1868 সালে। কিন্তু যদি বলে তোমাদের কে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয়টা পরিমাপ করেছিল, কে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয়টা পরিমাপ করেছিল, সেটা হচ্ছে ডাক্তার VK আর RD রাও। 1931 থেকে 32, 31 থেকে 32 এই সময়টা VK রাও আর RD রাও হচ্ছে তখন বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। দাদাভাই নওরোজি বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করেনি, দাদাভাই নওরোজি জাস্ট এমনি পরিমাপ করে দিয়েছিল। কিন্তু ডাক্তার VK রাও আর RD রাও বৈজ্ঞানিক পদ্ধতিতে 1931 to 32। 1868, 1868। হুম, 1868 একটা আছে, আর একটা হচ্ছে 1931 থেকে 32, যখন হচ্ছে তোমাদের রাউন্ড টেবিল কনফারেন্স গুলো হয়েছিল, সেই সময় হয়েছিল ডাক্তার VK আর RD রাও। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন এই VK বা RD রাও করেছিল, তখন জাতীয় আয়টাকে কি হয়েছিল, তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছিল। যেমন থাকো, একটা কথা হচ্ছে কি, প্রাথমিক ক্ষেত্র রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র রয়েছে, আর একটা কি রয়েছে, মাধ্যমিক ক্ষেত্র রয়েছে। প্রাথমিক ক্ষেত্রে কি কি রয়েছে, যেমন ধরো কৃষি রয়েছে, বন সৃজন রয়েছে, মাছ ধরা রয়েছে, পশুপালন রয়েছে, এগুলো হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। মাধ্যমিক ক্ষেত্রে কি রয়েছে, শিল্প রয়েছে, নির্মাণ রয়েছে, পরিবহন রয়েছে, পাবলিক সার্ভিস রয়েছে, ব্যবসা রয়েছে, এটা হচ্ছে তোমার মাধ্যমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্রে হচ্ছে কৃষি, বন, মাছ ধরা এগুলো রয়েছে, আর শিল্প, নির্মাণ, পরিবহন, পাবলিক সার্ভিস এগুলো হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, যে এটা তাহলে প্রাথমিক ক্ষেত্র হয়ে গেল, আর এটা তাহলে হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র হয়ে গেল। এখন জাতীয় আয় যে গণনার প্রথম আনুষ্ঠানিক প্রচেষ্টা ভারত সরকার হচ্ছে PC মোহনানবিসের মাধ্যমে করেছিল। এটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, আমি আগের দিনকে বলেছিলাম যে প্রথম আনুষ্ঠানিক প্রচেষ্টা PC মোহনানবিসের মাধ্যমে করেছিল, যার সদস্য ছিল গাডগিল আর VK রাও। তোমাদের আমি বললাম না যে VK রাও এর মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয়টা কে করেছিল, VK রাও। আর আমাদের প্রথম জাতীয় আয়টা পরিমাপ করা শুরু করেছিল কে, 1868 সালে দাদাভাই নওরোজি। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, যে গ্যাডগিল আর VK রাও করেছিল। এই যে গ্যাডগিলটা কি ছিল না, গ্যাডগিলটা হচ্ছে একটা তত্ত্ব ছিল। আমাদের দেখবে এর বা একটা তোমাদের হয়তো একটুখানি জাস্ট বলে দিই, আমি একটা ক্লাসে বলেছিলাম যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড বলেছিলাম সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, আর থার্ড হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, আর থার্ড 5 ইয়ার প্ল্যান, এই যে তোমার ব্যাপারটা হচ্ছে যে থার্ড 5 ইয়ার প্ল্যানটা যেটা রয়েছে, ঠিক আছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা হচ্ছে মোহলানবিশ তত্ত্ব, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা হচ্ছে হারল্ড ডোমার তত্ত্ব। মানে প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানই কিন্তু কোনো না কোনো কিছু থিওরির উপর বেস করে করা হয়েছিল। যেমন ধরো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা
যখন জওহরলাল নেহেরু ছিল 1951 থেকে 55, এই সময়টা তখন হারল্ড ডোমার তত্ত্বের উপর করা হয়েছিল। তারপরে যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটাও, সেটা কিন্তু তোমার কি হয়েছে, পিসি মহলানবিশ তত্ত্বের উপর করা হয়েছিল। এবং থার্ড যে 5 ইয়ার প্ল্যানটা, সেখানটা হচ্ছে কিন্তু তোমার গ্যাডগিল তত্ত্বের উপর করা হয়েছিল। তাহলে এই যে গ্যাডগিল কথাটা রয়েছে, গ্যাডগিল কথাটা কিন্তু আমাদের জাতীয় আয়ের সাথে অনেকটা রিলেটেড রয়েছে। অনেক সময় পরীক্ষায় কোশ্চেনগুলো আসে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কিসের উপর, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা কিসের উপর, থার্ড 5 ইয়ার প্ল্যানটা কিসের উপর, এটাকে বলে দিয়েছিলাম। তো জাস্ট আমি আজকে যারা অনেকেই তো নতুন আছে, জাস্ট সেই জন্য সেগুলোকে রিভাইজ করাচ্ছি একবার, ঠিক আছে? তোমাদের যারা যারা নতুন আছো তারা বুঝতে পারছো তো? যারা নতুন আছো তারা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো। এবারে কথা হচ্ছে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জাতীয় আয় পরিমাপটা কে করে, জাতীয় আয় পরিসংখ্যান অফিসটা কে রয়েছে? জাতীয় আয় পরিমাপ করে হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। কে করে জাতীয় আয় পরিমাপটা, কি করে? এনএসও, অর্থাৎ হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এরা হচ্ছে জাতীয় আয়টা পরিমাপ করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসও, ঠিক আছে, এরা জাতীয় আয়টা পরিমাপ করে। তো এখন কি হচ্ছে, এনএসএসও আর একটা হচ্ছে সিএসও, তাদের দুজনের এক। তাহলে একটা কথা হচ্ছে কি, দেখো দুটো জিনিস এখান থেকে খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা আমি যদি বলি যে জাতীয় আয়টা পরিমাপ করে কে, জাতীয় আয়টা পরিমাপ করে হচ্ছে কি রয়েছে, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। কিন্তু এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের জন্য তোমার কি হচ্ছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিসে জাতীয় আয়টা পরিমাপ করে, তার জন্য তো কিছু ডেটা লাগবে। আমার তো দেখা দরকার আছে যে এবছরে আমাদের ফার্স্ট কোয়ার্টারে কত প্রোডাকশন হয়েছে, সেকেন্ড কোয়ার্টারে কত গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন হয়েছে, থার্ড কোয়ার্টারে কত গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন হয়েছে, কোন কোন ক্ষেত্র থেকে গুডস অ্যান্ড সার্ভিসটা প্রোডাকশন হয়েছে, প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র না এর ক্ষেত্র। সেই ডেটাটাকে কে করে, এই ডেটাটাকে দেয় হয়েছে কিন্তু এনএসএস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। আর পরিমাপ করে কিন্তু সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। যেমন প্ল্যানিং কমিশন একটা ছিল, এই কোশ্চেনটা আগে প্রচুর দিত। প্ল্যানিং কমিশন একটা ছিল, এই প্ল্যানিং কমিশনটার যে হচ্ছে কার্যকলাপগুলো করতো, সেই কার্যকলাপগুলোকে কে সেগুলোকে অ্যাপ্রুভ করতো, সেটাকে কে অ্যাপ্রুভ করতো, কি এনডিএ, বা সেইগুলোকে কে ওভারসি করতো, এনডিএ, ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। যদিও এখন প্ল্যানিং কমিশন নেই, ঠিক আছে, এখন প্ল্যানিং কমিশনটা চেঞ্জ হয়ে গিয়ে নীতি আয়োগ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই রকম ভাবে এটাও হচ্ছে ব্যাপারে জাতীয় আয়ের ক্ষেত্রে তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। আচ্ছা দেখো, প্রাথমিক ক্ষেত্রগুলো আমি বলেই দিয়েছি, কৃষি রয়েছে, বনায়ন রয়েছে, মাছ ধরা, পশুপালন রয়েছে, ঠিক আছে। এবং এই যে প্রাথমিক ক্ষেত্রটা তোমাদের বলে দিই, যে যারা আগে ক্লাস করেছো তাদেরকে বলে দিই, যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা যেটা ছিল, যে 1951 থেকে 1955 যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা ছিল, সেই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কিন্তু এই এগ্রিকালচার সেক্টরটার উপর সব থেকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়, এগ্রিকালচার সেক্টরটার উপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়। এবং ওই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং হচ্ছে আমাদের যে বাঁকড়ানাঙ্গাল বাঁধ, তারপর যে মহানদী, এই সমস্ত যে বাঁধগুলো, ড্যামসের উপরও কিন্তু খুব গুরুত্বটা হচ্ছে দেওয়া হয়। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটাই হচ্ছে তোমার কি হয়, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা যেটা তোমাদের আমি বলেছিলাম, যে হারল্ড ডোনার তত্ত্ব, হারল্ড ডোমার তত্ত্ব এরকম রয়েছে। আর যেটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা, যেটাকে তোমায় আমি বলেছিলাম যে পিসি মহলানবিশ তত্ত্ব, ঠিক আছে, পিসি মহলানবিশ তত্ত্ব, সেই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে সেখানে কি হয়, ইন্ডাস্ট্রির উপর গুরুত্ব দেওয়া হয়, শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়। এবং এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং হচ্ছে তিনটে শিল্প আমাদের গড়ে ওঠে। কি কি শিল্প গড়ে ওঠে, একটা হচ্ছে দুর্গাপুরে একটা শিল্প গড়ে ওঠে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা রয়েছে, তার সঙ্গে হচ্ছে ভিলাইয়ে একটা শিল্প গড়ে ওঠে, আর 3 নম্বর হচ্ছে রাউরকেলাতে একটা শিল্প গড়ে ওঠে, ঠিক আছে। দুর্গাপুরে যে শিল্পটা গড়ে ওঠে সেটা কার সহায়তা গড়ে ওঠে, ব্রিটেনের সহায়তা গড়ে ওঠে। ব্রিটেনে যে ভিলাইটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে রাশিয়ার সহায়তা গড়ে ওঠে, আর এটা হচ্ছে জার্মানির সহায়তায় গড়ে ওঠে। তিনটে শিল্প গড়ে উঠেছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে, পিসি মহলানবিশ তত্ত্ব। দুর্গাপুরটা হচ্ছে ব্রিটেনের সহায়তায়, ভিলাইটা হচ্ছে রাশিয়ার সহায়তায়, আর রাউরকেলাটা হচ্ছে জার্মানির সহায়তায় গড়ে উঠেছিল। প্লাস যেটা তৃতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্রটা কি হয়েছে, পরিষেবা ক্ষেত্র। পরিষেবা ক্ষেত্রের মধ্যে কি কি রয়েছে, বাণিজ্য, হোটেল, জনপ্রাশন, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো,
ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সার্ভিস যেটা রয়েছে সার্ভিসের ব্যাপারটা সেটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র। তাহলে প্রাথমিক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তার তৃতীয় ক্ষেত্র বলেছিল, এটা আগে থেকে ডেটাটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। আচ্ছা, আজকে এইখান থেকে আমরা একটুখানি পড়ার চেষ্টা করব। এইখান থেকে আজকে আমরা একটু জিনিসটা পড়ার চেষ্টা করব যে বাজার মূল্য কি, ঠিক আছে, তারপর হচ্ছে এফসিটা কি, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আজকে আমরা একটুখানি পড়ার চেষ্টা করব। দেখো ফার্স্টে কি হচ্ছে বাজার মূল্য, মার্কেট প্রাইস। বলছি এটা হলো সেই মূল্য যা একজন ভোক্তা বিক্রেতার কাছ থেকে কেনার সময় পণ্যটির জন্য প্রদান করে। তার মানে কি রয়েছে, যে ধরো আমি একটা কোনো জিনিস কিনলাম, আমি দোকানদারকে একটা টাকা দিলাম, সেটা হলো মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসের মধ্যে কিন্তু কি রয়েছে, মার্কেট প্রাইসের মধ্যে কিন্তু প্রফিটটার সাথেও আরো কিছু অ্যাড করে একটা মার্কেট প্রাইস চেক করা হয়। ঠিক আছে, যেটা প্রোডাক্টের বলা হয়ে থাকে এমআরপি। এমআরপিটা যেটা রয়েছে সেটা কি হচ্ছে, যে আমি একটা কস্ট প্রাইস রয়েছে। প্রথমে তো যে কোনো প্রোডাক্ট কি হয়, একটা সিপি থাকে, তার সঙ্গে প্রফিট অ্যাড থাকে, দিয়ে হচ্ছে সেলিং প্রাইসটা ঠিক করা হয়। কিন্তু এই সেলিং প্রাইসটার থেকেও আরো কিছু দামকে বাড়িয়ে রেখে মার্কেট প্রাইসটা ঠিক করা হয়। কারণ যদি কোনো কেউ ডিসকাউন্টটা চায়, তাহলে কিন্তু ওই যে এমআরপিটা যেটা রয়েছে সেইটার উপরে কিন্তু ডিসকাউন্টটা দেবে। এই সেল প্রাইসের উপর যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তো লস হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা হয়ে গেল কি মার্কেট প্রাইস। আর ফ্যাক্টর কস্টটা কি সম্পূর্ণ অন্য জিনিস। ফ্যাক্টর কস্টটা কি, ফ্যাক্টর কস্টটা হচ্ছে এই মার্কেট প্রাইসের সাথে কোনো রিলেটেড নয়। মার্কেট প্রাইসটা তখনই হবে যখন জিনিসটা প্রোডাকশন হয়ে গিয়ে দোকানে চলে আসবে, দোকানদার চলে আসবে, বা দোকানদার সেই জিনিসটা কিরকম ভাবে দাম ফেলবে সেটা তার উপর ডিপেন্ড করছে। কি দামে কিনেছিল, তার কি দামে প্রফিটটা রাখবে, বা কি দামে তার উপর চাপালে মার্কেট প্রাইসটা ঠিকঠাক রেখে মোটামুটি বিজনেসটা করতে পারবে, দোকানদার ঠিক করবে। কিন্তু ফ্যাক্টর কস্টটা কিন্তু কোনোদিন দোকানে হয় না। ফ্যাক্টর কস্টে কি হয়, ডাইরেক্ট এক্সপেন্সেস। ফ্যাক্টর কস্টে কোথায় প্রোডাকশন হয়, এটা একমাত্র মানে কি ফ্যাক্টরিতে, মানে পণ্যটা উৎপাদন করবার সময় যে আমাদের ব্যয়গুলো হলো সেগুলো হলো ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, ফ্যাক্টর কস্ট। তাহলে একটা কথা হচ্ছে কি, যদি আমরা ধরো ফ্যাক্টর কস্টটাকে আমরা চিন্তা করি, ফ্যাক্টর কস্টটাকে কিভাবে চিন্তা করতে পারবো, কিভাবে ফ্যাক্টর কস্টটা লেগেছে না। প্রথম কথা হচ্ছে আমাদের হচ্ছে বাজার মূল্য রয়েছে। ঠিক আছে, বাজার মূল্য মানে বুঝতেই পেরেছো মার্কেট প্রাইসটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, এই যে এখন কথা হচ্ছে এবারে তুমি বলবে যে স্যার এই ফ্যাক্টর কস্টের মধ্যে কেন নেট পরোক্ষ করটা বাদ যাচ্ছে। এটা তো বুঝতে পারলাম যে ফ্যাক্টর কস্টের মধ্যে বাজার মূল্যটা বাদ যাচ্ছে। বাজার মূল্যটা কি করে বাদ যাচ্ছে, দেখো বাবু, একটা কথা হচ্ছে ফ্যাক্টর কস্ট মানে কি রয়েছে, যেটা প্রোডাকশন করতে গেলে যে জিনিসটার কস্টিংটা হয়। ঠিক আছে, মনে করো আমি একটা পেন প্রোডাকশন করলাম, পেনটা আমার প্রোডাকশন করতে কত লেগেছে, মনে করো 10 টাকা লেগেছে। ঠিক আছে, কিন্তু বাজারে সেই পেনটাই আমি 30 টাকা বিক্রি করছি। তার মানে কি হচ্ছে, এই 20 টাকাটা কিন্তু আমার হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে। ঠিক আছে, তার মানে 30 টাকাটা কিন্তু আমাদের পুরো মার্কেট প্রাইস হচ্ছে। তাহলে 30 টাকা থেকে যদি এই 20 টাকাটা বাদ দিই, তবেই না আমাদের 10 টাকাটা পেরোবে। তাহলে কি হচ্ছে, এই 10 টাকাটা হচ্ছে তোমার প্রোডাকশন কস্ট হচ্ছে, এই মার্কেট কস্ট থেকে এটা বাদ দেবো। এইবারে তাহলে বাজার মূল্যটা কেন বাদ গেল বুঝতে পারা গেল। কিন্তু নেট পরোক্ষ করটা কেন, ট্যাক্সটা কেন বাদ যাচ্ছে, দেখো ট্যাক্স বাদ যাবে মানে এটা কি ট্যাক্স বাদ যাচ্ছে, পরোক্ষ কর বাদ যাচ্ছে। তার মানে কি ট্যাক্স বাদ যাচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স বাদ যাচ্ছে। ঠিক আছে, এবারে তুমি বলবে যে তাহলে ট্যাক্সটা তো যখন আমরা কোনো জিনিস কিনছি, ধরুন আমি একটা পেন কিনলাম, তাহলে পেনটার মধ্যে তো অলরেডি সেই ট্যাক্সটা সেখানে ইনক্লুডেড রয়েছে। তাহলে সেইখান থেকে আমরা কেন ট্যাক্সটাকে বাদ দিচ্ছি, ইনডাইরেক্ট ট্যাক্সটাকে কেন বাদ দিচ্ছি। কারণ যখন আমরা একটা পেন কিনছি, ফোন কিনছি, ঘড়ি কিনছি, করছি, সেগুলো কোনো না কোনো একটা জায়গায় প্রোডাকশন হচ্ছে। সেখান থেকে যখন আমরা বাজার থেকে জিনিসটা কিনছি, সেখানে তো ট্যাক্সটা অলরেডি সেখানে দিতে হচ্ছে। তাহলে ট্যাক্সটা ওখান থেকে কেন বাদ যাচ্ছে, ট্যাক্সটা এই জন্যই বাদ যাচ্ছে, কারণ কথা হচ্ছে এটাকে তোমাকে দেখতে হবে, এটা ঠিকই ট্যাক্স রয়েছে, এটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে। আর ফ্যাক্টর খরচটা কি রয়েছে, এটা ডাইরেক্ট ট্যাক্স রয়েছে। যে কোনো প্রোডাকশন রিলেটেড এক্সপেন্সেসটা মনে রাখবে ডাইরেক্ট কস্ট, আর যেগুলো বিক্রি বাট্টা করে যেগুলো হয় সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তার মানে আমরা যখন একটা পেনকে বাইরে যখন বিক্রি করব, তখন সেটা কি হয়ে গেল, ইনডাইরেক্ট ট্যাক্স। সুতরাং এইখানে যদি আমরা ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিই, তবেই কিন্তু আমরা ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ফ্যাক্টর খরচায় পৌঁছতে পারবো। আমি কি জিনিসটা বোঝাতে পারছি, হিসাবটা বোঝাতে পারছি? হুম হুম হুম
হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো সবকিছু তোমার এই যে ভেহিকেল ট্যাক্স রয়েছে বা রয়েছে, সেই সমস্তগুলোকে এক সাবসিউম করে একটাই ট্যাক্স এসে গেছে, জিএসটি। তার মানে ওখান থেকে এই যে ইনডাইরেক্ট জিএসটিটা কি, সমস্ত রকম ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে অ্যাড করে জিএসটি হচ্ছে, তার মানে ওখান থেকে কিন্তু জিএসটিটা হিসাব মতো বাদ যাবে। কেন জিএসটিটা কেন বাদ যাবে? কারণ জিএসটির মধ্যে তুমি যেগুলো বলছো, যেমন ওই যে একটা মালটাকে এদিক থেকে ওইদিকে নিয়ে গেলে একটা কাস্টম ডিউটি রয়েছে, এক্সাইজ ডিউটি রয়েছে, রয়েছে, সেইগুলোকে কিন্তু বাদ যাবে। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটার দুটোর মধ্যে লজিক আছে। কারণ যেহেতু ফ্যাক্টর কস্টটা হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন রিলেটেড যখনই হচ্ছে তখন সেটা হচ্ছে ডাইরেক্ট কস্ট হচ্ছে, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, মানে ডাইরেক্ট কস্ট হচ্ছে। কিন্তু সেইখানে আমি যখন সেল করছি, সেলের মধ্যে কি হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্সটা অ্যাড হয়ে রয়েছে, তাহলে সেই সেল থেকে আমাদের কি হবে, ইনডাইরেক্ট ট্যাক্সটা শুধু বাদ যাবে। এখানে কিন্তু ডাইরেক্ট ট্যাক্সটা বাদ দেওয়ার কথা বলা হয়, কারণ ডাইরেক্ট ট্যাক্সটা যখন প্রোডাকশন করছে তখনই হয়ে যাচ্ছে, মানে ইনক্লুডেড আছে। হুম 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 হুম। একদম, ইয়েস ইয়েস। হুম হুম হুম, ইয়েস ইয়েস। যখন কোনো এই যে যেমন ধরো আগে যে এগুলো যেগুলো যে ভ্যাট রয়েছে, সিএসটি রয়েছে, এক্সাইজ ডিউটি রয়েছে, কাস্টম ডিউটি রয়েছে, প্লাস এমনকি সার্ভিস ট্যাক্সটা, সার্ভিস ট্যাক্সটাও কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স। এই সব কটাকেই অ্যাড করেই তো এখন জিএসটি এসে গেছে। বুঝতে পেরেছো? মানে সব কটাই যে ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, এবারে দেখো একটা কথা হচ্ছে স্থির মূল্যের অবমূল্যায়ন। এটা স্থির মূল্যের প্রতি বোঝায় যা ব্যবহারাদির ফলে দুর্ঘটনাজনিত কারণ বা অপ্রচলিত জনিত কারণে ব্যবহার। এটা কি হচ্ছে স্থির মূলধন অবমূল্যায়ন? মানে ধরো তুমি একটা, সোজা কথা, তুমি ধরো একটা কম্পিউটার কিনেছো, ঠিক আছে? তাহলে কম্পিউটার কিনেছো, প্রথম কথাকে অবমূল্যায়ন ব্যাপারটা বোঝায়। অবমূল্যায়নটা দুটোর ক্ষেত্রে হয়, একটা জিনিসের উপর একটা অবমূল্যায়ন হয়, আর একটা কথা হচ্ছে কি রুপিরও অবমূল্যায়ন হয়। এটা যত ঠাকুর বিসর্জন যেন আজকেই। ধরো সাপোজ একটা, মনে করো একটা কম্পিউটার কিনেছো, কম্পিউটারটা কিনেছো কত টাকা দিয়ে হচ্ছে, আজকের ভ্যালু অনুপাতে তুমি ধরো 30,000 টাকা দিয়ে হচ্ছে কম্পিউটারটাকে কিনেছো। এবারে আজ থেকে যদি এটাকে তুমি 4 বছর পরে হিসাব করো, তাহলে কিন্তু কম্পিউটারটার ভ্যালু 30,000 টাকা থাকবে না। তখন কি হবে, কম্পিউটারের যে ভ্যালুটা সেটা কিন্তু কমবে। কেন কমবে? কারণ যখন তুমি আজকে কম্পিউটারটা কিনেছো, আজ থেকে কিন্তু কম্পিউটারটা ইউজ করা শুরু করছো, ইউজ করলে কিন্তু তার ভ্যালুটা অবশ্যই ডিক্লেরেটেড হয়। তাহলে সেই জিনিসটা হয়ে গেল কি, অবমূল্যায়ন। এইবারে কথা হচ্ছে কি, এই অবমূল্যায়নটা সবসময় মনে রাখতে হয় যে কোনো একটা ফিক্সড অ্যাসেট বা কোনো জড় বস্তু, তার উপরে কিন্তু এটা হয়, এটা। আর তার সাথে আর একটা যেটা বলে দিচ্ছি, রুপি, ঠিক আছে? রুপির হচ্ছে ডেপ্রিসিয়েশন। এটা কখন হয়? যখন হচ্ছে ধরো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন কোনো জিনিসটা বাইরে গিয়ে এক্সপোর্ট করছি, বাইরে গিয়ে এক্সপোর্ট করছি, এরকম হতে পারে যে আমাদের কারেন্সি রেসপেক্টে অন্য কারেন্সিটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? ধরো আমাদের রুপির সাপ্লাইটা কমে গেল, ডলারের সাপ্লাইটা বেড়ে গেল, তখন কিন্তু আমাদের রুপিটার ডেপ্রিসিয়েশন হবে। বা এরকম হতে পারে ডলারের সাপ্লাইটা বেড়ে গেল, রুপির সাপ্লাইটা কমে গেল, তখন কিন্তু হচ্ছে ওই হচ্ছে রুপি সাপ্লাইটা, তাহলে রুপিটা তখন হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে, আর যে ডলারের সাপ্লাইটা বেড়ে গেল সেটা হয়ে গেল অ্যাপ্রিসিয়েশন। তো এইটা কি হলো, অবমূল্যায়ন। এবারে এখানে একটা জিনিস দেখো কি লেখা রয়েছে, যে এনডিপি, এনডিপিটা হচ্ছে কি, এনডিপিটা মানে কি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি মানে কি রয়েছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনডিপি মানে হচ্ছে কি, নেট নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে কি থাকবে বাবু? তাহলে প্রথম কথা জিডিপি থাকবে। জিডিপি মানে কি বললাম, একটা বছরের মধ্যে একটা কান্ট্রির যা কিছু গুডস এন্ড সার্ভিসটা প্রোডাকশন হয়, গুডস বা সার্ভিস দিকে দিচ্ছি, মাইনাস সেখান থেকে কি হচ্ছে, এই ডেপ্রিসিয়েশনটা বাদ যাচ্ছে। ডেপ্রিসিয়েশনটা কার বাদ যাচ্ছে? এই গুডস প্লাস সার্ভিস, দুটোরই ডেপ্রিসিয়েশনটা বাদ যাচ্ছে। তবে সার্ভিসের ডেপ্রিসিয়েশন হয় না, জেনারেলি কিন্তু গুডসেরই ডেপ্রিসিয়েশনটা হয়। কারণ সার্ভিসের আবার কি ডেপ্রিসিয়েশন হবে? সার্ভিসের তো কোনো মূল্য অবমূল্যায়ন তো নেই। আমি একটা সার্ভিস দিলাম, সার্ভিসটা আমি করে দিয়ে চলে আসলাম, সার্ভিসটার আবার অবমূল্যায়ন কি হচ্ছে?
কিন্তু ব্যাপারটা হচ্ছে গুডসের কিন্তু একটা ডেপ্রিসিয়েশন হয়, সেইখান থেকে এই জিডিপি থেকে যখন এই ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে তখনই সেটা হচ্ছে এনডিপি, ন্যাশনাল নেট ডোমেস্টিক প্রোডাক্ট। বুঝতে পারা যাচ্ছে সবার কাছে? দেখো এখানে কি রয়েছে, এনএনপি রয়েছে, কি রয়েছে। আচ্ছা এবারে দেখো বিদেশ থেকে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম, বিদেশ থেকে নেট ফ্যাক্টর ইনকাম আমাদের ভারতের সাধারণ বাসিন্দাদের অর্জিত ফ্যাক্টর আয়, অর্থাৎ ভাড়া মূলধন সম্পত্তি যারা অস্থায়ীভাবে বিদেশে বসবাস করছে এবং অস্থায়ীভাবে ভারতে বসবাস করছে, পড়াতেই দিচ্ছে না আমার, এত বাজে টাইপের সাউন্ড হচ্ছে, পড়াতেই পারছি। সাধারণ বাসিন্দাদের অর্জিত ফ্যাক্টর আয়, অর্থাৎ ধরো যারা সাধারণ বাসিন্দারা রয়েছে তাদের যে হচ্ছে ফ্যাক্টর আয়টা, ফ্যাক্টর আয় মানে কি রয়েছে, যে তারা হয়তো ধরো কোনো জায়গা থেকে ভাড়া পায়, কোনো একটা জায়গা থেকে মজুরি পায়, কোনো একটা জায়গা থেকে সুদ পায়, কোনো একটা জায়গা মুনাফাটা পায়, এবং যারা অস্থায়ীভাবে বিদেশে বসবাস করছে, মানে তারা ধরো কোনো বিদেশে কোনো চাকরির সূত্রে গেছে, মানে তারা তো অস্থায়ীভাবে বিদেশে বসবাস করছে, এবং অস্থায়ীভাবে যারা ভারতে বসবাসকারী অনাবাসীরা তাদের ফ্যাক্টর আয়ের মধ্যে মধ্যে পার্থক্য। তার মানে কি দেখো এই এই যে ন্যাশনাল এটা রয়েছে, প্রথম কথা হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য রো মানেটা কি রয়েছে, ফ্যাক্টরি রেস্ট অফ ওয়ার্ল্ডটা তো বুঝতে পেরেছি, ফ্যাক্টরি ইনকাম ফ্রম রেস্ট অফ ওয়ার্ল্ড মানে হচ্ছে অন্যান্য দেশ থেকে যেটা রয়েছে, অন্যান্য দেশ থেকে যে ইনকামটা হচ্ছে প্লাস অন্যান্য দেশকে আমরা যে ইনকামটা দিচ্ছি, সেইটা হয়ে গেল কি নেট, মানে কি রয়েছে অন্যান্য দেশ থেকে যেটা আমরা ইনকামটা পাচ্ছি, অন্যান্য দেশে ইনকামটা পাচ্ছি মানে কি, ধরো বাইরের কোনো লোক হচ্ছে এখানে এসে আমাদের দেশে এসে ইনকাম করছে, তার মানে কি রয়েছে অন্যান্য দেশ থেকে আমরা যে ইনকামটা পাচ্ছি, এবারে মাইনাস এখান থেকে কি হবে, আমাদের লোক কিন্তু আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ বাইরে গিয়ে যদি কোনো সার্ভিস টাকা দেয়, ধরো আমাদের কোনো ভালো একটা ডাক্তার রয়েছে, সে সেখানে বাইরে গিয়ে পরিষেবাটা দিচ্ছে, তাহলে বাইরে গিয়ে পরিষেবাটা দিচ্ছে মানে কি সেখান থেকে সে ইনকাম করছে, সেই ইনকামটা করছে, তাহলে সেটা কি হচ্ছে বাইরে যে সমস্ত কান্ট্রিগুলো তারা বেনিফিটেড হচ্ছে, তাহলে অন্যান্য দেশ থেকে যে ইনকামটা পেয়েছি মাইনাস আমরা অন্যান্য দেশ থেকে যে ইনকামটা দিচ্ছি, তাদের যে ডিফারেন্সটা হচ্ছে ন্যাশনাল এনএফআই। ঠিক আছে, আচ্ছা প্লাস হচ্ছে কি এখানে দেখো আর একটা জিনিস, আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা সাপোজ ধরো কিভাবে বোঝাবো, সাপোজ ধরো হচ্ছে একটা ফ্যাক্টর ইনকাম, অনেকভাবে হতে পারে, প্রথম করা হতে পারে রেন্ট হতে পারে, ঠিক আছে, রেন্ট হতে পারে, এবারে হচ্ছে ওয়েজেস হতে পারে, ইন্টারেস্ট হতে পারে, প্লাস হচ্ছে প্রফিট, এগুলো কি হচ্ছে ফ্যাক্টর ইনকাম। এই যে ফ্যাক্টর ইনকাম তোমাকে বললাম, রেন্ট হতে পারে, ওয়েজেস হতে পারে, ইন্টারেস্ট হতে পারে, প্রফিট হতে পারে, এটা এরকমও হতে পারে আমরা বাইরের দেশ থেকে ইনকাম করছি, মানে মনে করো সাপোজ হচ্ছে একটা কথা হচ্ছে বাইরের কোনো কোম্পানি আমাদের এখানে এসে বিজনেস করছে, তাহলে আমাদের এখানে বিজনেস করছে মানে আমাদের এখানে এখানে ও সেল করছে, সেল করে কি করছে সেখান থেকে প্রফিট ইনকাম করছে, তাহলে প্রফিটটা যেটা ইনকাম করছে সেটা কি হচ্ছে আমাদের বাইরের দেশ থেকে আসছে, বা অনেক সময় থাকে না যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে ওরা বাইরের দেশের যারা কোম্পানিরা রয়েছে তারা আমাদের এখানে ইনভেস্ট করছে, দিয়ে এবারে কি হচ্ছে আমাদের এখান থেকে ইনকামটা জেনারেট করছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইনকামটা কোথা থেকে আসছে বাইরের দেশ থেকে। এবার এরমও তো হতে পারে আমাদের ইন্ডিয়া, ধরো ইন্ডিয়ায় কোনো অস্ত্রশস্ত্র রয়েছে, ইন্ডিয়া বিশাল বড় অস্ত্রশস্ত্র রয়েছে, আমরা কিছু অস্ত্রশস্ত্র বাইরে দিয়ে দিলাম, বাইরে যখন দিয়ে দিলাম বা রেস্ট অফ ওয়ার্ল্ডকে যেটা দিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমাদের কিছু ইনকাম আসছে, তাহলে এনএফআই এটা কি রয়েছে, আমরা বাইরের দেশ থেকে যে ইনকামটা পাচ্ছি মানে ফ্যাক্টর ইনকাম, মানে এইগুলো খাতে যেমন রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট, এইগুলো খাতে আমাদের বাইরের দেশ থেকে যে ইনকামটা আসছে মাইনাস এই সমস্ত খাতে আমরা বাইরের দেশ থেকে ইনকামটা দিচ্ছি, সেইটাই হয়ে গেল এনএফআই। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে।
আচ্ছা, এবারে কি রয়েছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট হলো হচ্ছে একতরফা পেমেন্ট, যার সাথে অর্থনীতিতে পণ্য পরিষেবার কোনো বিনিময়। দেখো ভালো করে দেখো, এই ট্রান্সফার পেমেন্টটা এমনই একটা ব্যাপার, এখানে কিন্তু পরিষেবা, তার মানে এটা কিন্তু একটা জিনিস কিসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, এটা কিন্তু দেখো খুব ইম্পর্টেন্ট, এনআই তে। এনআই মানে কি? ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের মধ্যে কিন্তু এটা আসছে না। কেন ন্যাশনাল ইনকামের মধ্যে আসছে না? কারণ এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, যেখানে পরিষেবার কোনো বিনিময় নেই। তার মানে তুমি যদি কাউকে উপহার দাও, তুমি যদি কাউকে অনুদান দাও, তুমি যদি কোনো বার্ধক্য পেনশন পাও, বা তুমি যদি কোনো বেকারত্ব ভাতা পাও, বা কোনো একটা জায়গা থেকে কম্পেনসেশন কিছু পাও, সেটা কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা ন্যাশনাল ইনকামের মধ্যে কোনোভাবেই আসবে না। কেন? কারণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল ইনকামের ব্যাপারটা একই। ইনকামটা তখনই হবে যখন আমাদের কান্ট্রি গুডস বা সার্ভিস প্রোডাকশন করবে। তোমাকে যে কোনো কিছু একটা প্রোডাকশন করতে হবে, হয় তুমি কিছু গুডস প্রোডাকশন করো, আর না হলে তুমি কিছু সার্ভিস প্রোডাকশন করো। তো ভাই এখানে এই উপহার, অনুদান, পার্থক্য, এটার মধ্যে তো গুডস তো আসছেই না, সার্ভিসটাও কোথা থেকে আসছে বাবা? তুমি একটা কোনো একটা জায়গা তোমাকে গিফট দিল, তোমাকে তো কোনো মানে তুমি তো সেখানে তোমার কোনো প্রোডাকশনই নেই, তোমাকে একটা ভালোবেসে তোমাকে গিফটটা দিল, তোমাকে কিছু অনুদানটা দিল। তোমাদের ক্লাবটা হচ্ছে অনেকদিন ধরে ঢুকছে, সেই জন্য তোমাকে একটা অনুদান দিল, তোমাকে কোনো একটা বেকারত্বের ভাতা দিল, তুমি ঘরে বসে কোনো একটা জায়গার টাকা, কিছু কাজ না করে তুমি টাকাটা পেয়ে যাচ্ছ। তার মানে এখানে পরিষেবার কিন্তু কোনো জায়গা নেই। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের ন্যাশনাল ইনকাম বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে আসবে না। ঠিক আছে? বুঝেছো? এইটা আগের দিনকে বলে দিয়েছিলাম। ঠিক আছে, আমি এইটাতে আর করছি না, একটুখানি পরেরটাতে আসছি। দেখো ক্যাপিটাল আউটপুট রেশিও, এইটা আমি আসছি। ক্যাপিটাল আউটপুট রেশিও, ক্যাপিটাল আউটপুট রেশিওটা কি রয়েছে? দেখো কি রয়েছে, মূলধন বাই হচ্ছে টোটাল আউটপুট। টোটাল হচ্ছে একটা ক্যাপিটাল ডিভাইডেড বাই হচ্ছে টোটাল আউটপুট। যদি ধরো 100 ইউনিট উৎপাদন করতে 1 লাখ প্রয়োজন হয়, তবে মূলধন আউটপুটের অনুপাত কত হবে? 1000 হবে। আর যদি 100 ইউনিট করতে 50,000 হয়, তার মানে কি হচ্ছে, টোটাল কি হচ্ছে, ক্যাপিটাল আউটপুট রেশিওটা কি রয়েছে? প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও, তার মানে কি হবে, ক্যাপিটাল ক্যাপিটাল ইসটু হচ্ছে আউটপুট। মানে ধরো 100 ইউনিট প্রোডাকশন উৎপাদন করতে 1 লাখ টাকা লাগলো, তাহলে 1 লাখ টাকা হচ্ছে ক্যাপিটাল, আর এখানে তোমার টোটাল প্রোডাকশনটা কত? 100 ইউনিট ডিভাইডেড বাই করলেই হয়ে যাবে। ঠিক আছে? হলো। আচ্ছা এবারে দেখো, এখানে আর তো কিছু নেই, একটা কম মূলধন আউটপুট রেশিও সর্বদা কমবে। আচ্ছা এখানে দেখো, এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে, যে দেখো উচ্চতর অনুপাত মানে কি রয়েছে, আরো মূলধন প্রয়োজন, অর্থনীতিতে কম দক্ষতা বা উৎপাদনশীলতা রয়েছে। এবং মানে কি হচ্ছে, ধরো সাপোজ ক্যাপিটাল আউটপুট রেশিওটা যদি বেশি হয়, ক্যাপিটাল আউটপুট রেশিওটা যদি বেশি হয়ে যায়, তখন কি হয়ে যাবে, যে ক্যাপিটাল ক্যাপিটাল আউটপুট রেশিওটা যদি বেশি হয়ে যায়, তখন কি হবে, আরো বেশি হচ্ছে তোমার ক্যাপিটালটা লাগবে। যত বেশি এখান থেকে যত বেশি ক্যাপিটালটা লাগবে, সেই অনুযায়ী যদি তোমার প্রোডাকশনটা না হয়, তাহলে কিন্তু ক্যাপিটাল আউটপুট রেশিওটা অনেকটা কমে যাবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য ক্যাপিটাল আউটপুট রেশিওটা যতটা মিডিয়াম জায়গায় থাকবে, সেই জন্য কিন্তু ততটাই কিন্তু ভালো। কারণ যতটা বেশি তুমি ক্যাপিটাল ইনভেস্ট করেছো, সেই অনুযায়ী কিন্তু তোমাকে আউটপুটটা দিতে হবে। না হলে কিন্তু ক্যাপিটাল আউটপুট রেশিওটা কিন্তু কোনো রকম ভাবে বেনিফিটেড হবে না। তুমি আজকে 10 লাখ টাকা ক্যাপিটাল ইনভেস্ট করেছো, প্রোডাকশন হচ্ছে মাত্র কত, মাত্র প্রোডাকশন হচ্ছে তোমার দেখা গেল যে 100 ইউনিটে প্রোডাকশন হলো না, তাহলে তোমার তো বেকার হলো। তুমি এত ক্যাপিটাল ইনভেস্ট করলে, সেই অনুযায়ী তোমার তো আউটপুটই উঠে গেল। তুমি এত ফ্লেক্স চাপালে, এত ব্যানার চাপালে, মার্কেটে বিক্রি করলে, তো সেখান থেকে তো তোমার কোনো স্টুডেন্টই এলো না। তাহলে তুমি তো ক্যাপিটাল ইনভেস্ট করলে ভাই, তোমার তো ক্যাপিটাল ইনভেস্ট করতে কোনো অসুবিধা, কিন্তু সেই অনুযায়ী কি তোমার প্রোডাকশনটা হলো? তাহলে ক্যাপিটাল আউটপুট রেশিওটা কি হয়, যদি কম ক্যাপিটালে ভালো প্রোডাকশনটা হয়, তাহলে কিন্তু সেটাই স্যাটিসফ্যাক্টরি, সেটাই কিন্তু বিজনেসের জন্য খুব ভালো। আচ্ছা আমার কাছে একটুখানি কষ্ট করে শোনো জিনিসটা, মানে ক্লিয়ার আসছে একটু এই সাউন্ডটা?
বাইরে তো প্রচুর সাউন্ড হচ্ছে, ক্লিয়ার আসছে সাউন্ডটা? আচ্ছা, এবারে দেখো পণ্যের প্রকারভেদ। পণ্যের প্রকারভেদে কি রয়েছে? প্রথম কথা হচ্ছে কাঁচামাল। যে পণ্যগুলি প্রাথমিকভাবে অন্যান্য পণ্যের উৎপাদন বা ইনপুট হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাঁচামাল। আর একটা হচ্ছে মধ্যস্থতাকারী পণ্য, যে প্রক্রিয়াগুলির মধ্যে দিয়ে গেছে কিন্তু আবার চূড়ান্ত পণ্য উৎপাদনে ইনপুটে। যেন ধরো কি হচ্ছে, বিভিন্ন রকম পণ্য বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে, দিয়ে যখন একদম ফাইনাল প্রোডাকশনটা হবে তখন সেটা হচ্ছে ইনপুট হিসেবে। মধ্যস্থতাকারী পণ্য মানে কি? যে ধরো একটা পণ্য হচ্ছে, প্রথম হচ্ছে প্রোডাকশন হলো, প্রথম একটা পণ্য প্রোডাকশন হলো, পণ্য প্রোডাকশনটা হলো, সেটা কে প্রোডাকশন করলো, কে ম্যানুফ্যাকচার করলো? নিশ্চয়ই ম্যানুফ্যাকচারার করলো। তারপরে সেটা কি হবে, লাস্টে কি হবে, একটা ফাইনাল কনজিউমারের কাছে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ম্যানুফ্যাকচার, তারপর হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে একদম যে ফাইনাল কনজিউমারের কাছে যাবে, ঠিক আছে। তো তখন কি হবে, সেই এই যে তার মানে কি, একটা পণ্য কি রয়েছে, একটা জায়গা থেকে প্রোডাকশন হয়ে ফাইনাল কনজিউমারের কাছে যাচ্ছে বিভিন্ন রকম স্টেপের মধ্যে। এইগুলোই হলো মধ্যস্থতাকারী পণ্য। আচ্ছা, মূলধনী দ্রব্যটা কি রয়েছে? দেখো, চূড়ান্ত পণ্য উৎপাদনের প্রক্রিয়ায় এগুলি ব্যবহার করা হয়, এগুলো টেকসই হয়, ধীরে ধীরে নষ্ট হয়। এর মধ্যে যেমন ধরো মূলধনী দ্রব্য মানে কি? সোজা কথা, মূলধনী দ্রব্য মানে একটা জিনিস মাথায় রাখবে, যে জিনিসটাকে আমি কিনলাম, দিয়ে বিজনেসের কাজে লাগিয়ে সেটা থেকে আবার টাকার কামাটাকে রোলিং করব। আমি একটা জিনিস কিনলাম, আমি একটা কি বলবো, আমি একটা ধরো সাপোজ একটা টিভি কিনলাম, টিভিটা কিন্তু নিজের কোনো কনজামশনের জন্য কাজে লাগালাম না। টিভিটাকে আমি কিসের জন্য কিনলাম? টিভিটাকে বিক্রি করব, দিয়ে ওই যে টিভির যে টাকাটা আছে সেটা আমার রোলিং হয়ে টাকাটা উঠে আসবে। দিস ইজ কল্ড হচ্ছে মূলধনী দ্রব্য। সোজা কথা, এখানে অনেক কিছু দিয়েছে, এখানে এত কিছু করার দরকার নেই। সোজা জিনিসটাকে কি হচ্ছে, মূলধনী দ্রব্য এই যে বলেছে যে টেকসই এবং ধীরে ধীরে নষ্ট হয়, এটা তো খুব সাধারণ কথা। যে কাস্টমারকে আমি প্রথম কথা টিভিটা বিক্রি করব, বা যে কাস্টমারকে ধরো সাপোজ এই ফোনটা বিক্রি করব, তাকে তো একটা ওয়ারেন্টি পিরিয়ড দিয়ে দেবো, যে তোমার যদি 6 মাসের মধ্যে কোনো কারণে ফোনটা খারাপ হয়, তুমি কিন্তু এই ফোনটাকে এক্সচেঞ্জ করতে পারবে। তার মানে ক্যাপিটালিস্ট জিনিসগুলো কি রয়েছে, যে যেটাকে আমি বাইরে মানে কিনলাম, কেনার পরে আমি ওটাকে বাইরে বিক্রি করার পরে সেই টাকাটা আমার রোলিং হলো। আর ভোগ্য দ্রব্যটা কি রয়েছে? ভোগ্য দ্রব্যটা হচ্ছে সোজা আমাদের দ্রব্য, আমরা কিনলাম, কোনো বিজনেসের কাজে লাগাবো না। কি করলাম না, আমি একটা ফোনটা কিনলাম আমার নিজস্ব কনজামশনের জন্য কিনলাম, সেটাই হয়ে গেল কি, ভোগ্য দ্রব্য। হ্যাঁ, তো এখন দেখো মূলধনী পণ্য। আচ্ছা, তো এখানে কি রয়েছে, তো এগুলো এটার এত পড়ার দরকার নেই। দেখো পণ্যটার মধ্যে কি কি আছে, কাঁচামাল আছে, মধ্যস্থতাকারী, ওটা বললাম। এই ছকটা একটু দেখে নেবে তোমরা। এটা তো আছে। আচ্ছা, এবারে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এইটা আছে। দেখো প্রথম কথা কি রয়েছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি রয়েছে না, দেশের বাসিন্দাদের মালিকানাধীন উৎপাদনের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের চূড়ান্ত পণ্য বা মোট মূল্যে। তার মানে কি রয়েছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি। জিএনপির মধ্যে কিন্তু তার আমি কি বললাম, দুটোই হচ্ছে ব্যাপার থাকবে এখানে, কিন্তু যে জিডিপিও থাকবে প্লাস হচ্ছে বিদেশ থেকে প্রাপ্ত আয়, দুটোই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমি এক্ষুনি বললাম যে এনএনপি, এনএনপির মাধ্যমে কি আছে না, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। নেট জাতীয় পণ্য মানে এন, এটা কি হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার নেট ন্যাশনাল প্রোডাক্ট, আর এটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে এনএনপি, ঠিক আছে। একটা শোনো, এনডিপি আছে, সরি এনডিপি আছে, এক সেকেন্ড ওয়েট করো, দুটো জিনিস আছে শিখে নাও। একটা এনডিপি আছে আর একটা হচ্ছে এনএনপি আছে। এনডিপিটা কি রয়েছে, এটা জিডিপির সাথে রিলেটেড। তার মানে জিডিপি মাইনাস তোমার ডেপ্রিসিয়েশন বাদ গেলে তোমার হচ্ছে এনডিপি। আর একটা হচ্ছে এনএনপি, এনএনপিটা কি রয়েছে না, জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেখান থেকে তোমার ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে। দেখো, ঠিক আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ গেলে হচ্ছে তোমার এনএনপি। আর নেট ন্যাশনাল প্রোডাক্টটা কি রয়েছে, জিডিপি, সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ যাবে। বুঝতে পেরেছো? এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো, আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে তো?
ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমি একদম পুরো জিনিসটাকে স্প্লিট আপ করে বোঝাচ্ছি, তাহলে জিনিসটা তোমার বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল দেখো আমি কি বললাম, এনডিপি। ওকে, এনডিপি মানে নেট। সবসময় মনে রাখবে নেট মানে হচ্ছে কোনো না কোনো জিনিসকে মাইনাস করেই জিনিসটাকে হবে। নেট মানে কখনোই টোটাল জিনিসটা হয় না। টোটাল জিনিসটা কি করে নেট হবে? কোনো না কোনো জায়গা থেকে তো মাইনাস করে। এবারে কি রয়েছে, এখানে কি রয়েছে, ডিপি কথাটা রয়েছে, মানে ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে এখান থেকেই তোমার একটা ধারণা হয়ে যাওয়া উচিত যে এখানে ডোমেস্টিক প্রোডাক্ট কথাটা বলছে, মানে এখানে আমাকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের কথাটাই বলছে। ডোমেস্টিক প্রোডাক্ট মানে তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে কার কোন কোন পণ্যর সেবাটা হবে, শুধুমাত্র আমাদের দেশের। আমাদের দেশের মানে যে কোনো, আমাদের মানে যে কোনো দেশের, যে কোনো দেশের তার যে গুডস অ্যান্ড সার্ভিসটাই ইনক্লুডেড হবে। তাহলে সেটা কি হয়ে গেল, জিডিপি। এবারে এই জিডিপির মধ্যে কিছু আমি তোমাকে বললাম, ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা বললাম, গুডস এর মধ্যেও কিছু ডেপ্রিসিয়েশন রয়েছে। তাহলে এখান থেকে তোমার কি হবে, ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে, দিয়ে কি আসবে, নেন ডিপি, মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আর একটা কি হচ্ছে, এনএনপি, তার মানে ন্যাশনাল প্রোডাক্ট। মানে এখানে এবার তোমার ধারণা হয়ে যাওয়া উচিত যে ন্যাশনাল প্রোডাক্ট মানে বোঝাতে চাইছে একটা পুরো কান্ট্রি প্লাস অন্যান্য কান্ট্রি থেকে আমরা যে ইনকামটা করি, মানে যে গুডস অ্যান্ড সার্ভিসটা আমাদের প্রোডাকশন হয়। তাহলে এই এনএনপির মধ্যে কি হচ্ছে, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, সেটা কি এখানে বলেছে। এবার কি ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে? একটুখানি রিপ্লাই করো প্লিজ। ঠিক আছে, তো এখন নেই, যাই হোক, পিনাকি হয়তো কোথায় এখন আছে জানি না। আচ্ছা, জিডিপি, আচ্ছা জিডিপি হচ্ছে, আচ্ছা জিডিপি আর মার্কেট, সুপ্রীতি তোমার কাছে ক্লিয়ার হয়েছে তো ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা। এবারে দেখো জিডিপিটা কি হচ্ছে, দু ধরনের। একটা প্রথম কথা হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস রয়েছে, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট রয়েছে। জিডিপি অ্যাট মার্কেট প্রাইসটা কি রয়েছে, যে অভ্যন্তরীণ অঞ্চলের মধ্যে দিয়ে এক বছরে চূড়ান্ত পণ্য বিক্রি বা তার বাজার মূল্য। মার্কেট কস্টটা তোমাকে বললাম, আর ফ্যাক্টর কস্ট। মার্কেট কস্ট আর ফ্যাক্টর কস্ট সম্বন্ধে তোমাদের একটু ধারণা হয়ে গেছে, কারণ মার্কেট কস্ট মানে হচ্ছে কি জিনিসটা যখন বিক্রির সময়, আর ফ্যাক্টর কস্টটা মানে হচ্ছে জিনিসটা যখন প্রোডাকশনের সময়। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর কস্ট মানে কি হবে, ফ্যাক্টর কস্টে জিডিপি মানে কি হবে, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে জিডিপি, সেখান থেকে তোমার পরোক্ষ করটা বাদ যাবে। এখানে আর একটা জিনিস বাদ যাবে গো, ফ্যাক্টর খরচে যখন জিডিপিটা রয়েছে, জিডিপি রয়েছে, তখন সেখান থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটা তো বাদ যাবেই। মানে অ্যাকচুয়ালি যদি ফ্যাক্টর কস্ট বলে তাহলে সেখান থেকে তোমার হচ্ছে মার্কেট কস্ট মাইনাস হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সটা, কিন্তু যদি তুমি জিডিপি বলেছে সেই জন্য এখান থেকে আর ভর্তুকিটাও তো সরকার দিয়ে রেখে দিয়েছে না, সেই জন্য ভর্তুকিটাও বাদ যাবে। ঠিক আছে, প্লাস ফ্যাক্টর কস্টে হচ্ছে তোমার এনএনপিটা কি হবে, তাহলে বাজার মূল্যে এনএনপি, মানে এটা তোমার কি হয়ে গেল, ফ্যাক্টর কস্ট। আচ্ছা, এই ফ্যাক্টর কস্ট মার্কেট কস্ট এটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? যারা আজকে নতুন হয়েছো আমার কাছে ক্লাস করছো, তাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? অয়ন, গুড্ডি, আঙ্গানা, তোমরা তোমরা কি কিছু বলবে না? তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তোমরা একটু রিপ্লাই করো। অয়ন সামন্ত, আঙ্গানা সুর, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তোমাকে পিডিএফটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। যা যা তোমার কোশ্চেন আসবে তুমি আগে পিডিএফটা ভালো করে পড়বে। ঠিক আছে, পড়ার পরে মার্কিং করবে যে কোন কোন জায়গাগুলো তোমার প্রবলেম হচ্ছে, দরকার হলে একটা খাতায় নোট করবে। নোট করার পরে তুমি আমাকে বলবে, আমি তোমাকে বুঝিয়ে দেবো পুরো ব্যাপারটা। ঠিক আছে, যেটা ক্লাসটা হয়েছে এখন শোনো, প্রবলেম হবে, কিন্তু প্রবলেমটার জন্য তোমাকে একটু কাজ করতে হবে। আমি পিডিএফটা পুরো প্রত্যেকটা গ্রুপেই দিয়ে দেবো। তোমাদের কাজ হবে জিনিসগুলোকে ভালো করে বাড়িতে একবার স্টাডি করা। তা আমি এখান থেকে ক্লাস করে যাওয়ার পরে নিজেরা যদি বাড়িতে না স্টাডি করো তাহলে কিন্তু হবে না। বাড়িতে এবার স্টাডি করো, স্টাডি করার পরে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে একদম নোট করে রাখো, যে নেক্সট ক্লাসে স্যারকে এটা জিজ্ঞেস করবো। তোমরা আগে বলবো, আমি তোমাদের আনসার দিয়ে দেবো, বা সেদিন গ্রুপেও বলতে পারো, আমি ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেবো।
বাকিদের কোনো এটা এর মতো এ তো বললো, বাকিরা মোহন, জানা, অয়ন, সামন্ত, তোমাদের কি ব্যাপার? তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। ফ্যাক্টর কস্ট আমি বলে দিয়েছিলাম, যেটা ফ্যাক্টর কস্ট, দেখো আমি একটুখানি আবার বলছি। ফ্যাক্টর কস্ট আমি কিছুক্ষণ আগেই বললাম না, যে মার্কেট কস্ট মাইনাস হচ্ছে তোমার ট্যাক্স বাদ যাবে, তাই তো? তো এখানে তুমি দেখো, তোমার তো এটা ফ্যাক্টর কস্টটা মানে মার্কেট কস্ট মাইনাস ট্যাক্স, তো সেটাই তো করেছে। দেখো এখানে ফ্যাক্টর কস্টে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, তার মানে কি বললাম, ফ্যাক্টর বাজার মূল্যে এনএনপি, মানে এটা তোমার মার্কেট প্রাইস হচ্ছে, এটা তোমার ফ্যাক্টর কস্ট হচ্ছে, মাইনাস হচ্ছে তোমার ট্যাক্স রয়েছে, সেটাই বাদ যাওয়ার কথা। কিন্তু এখানে এনএনপি যখন বলেছে, সেখান থেকে তোমার কি হবে, ভর্তুকিটাও বাদ যাবে। হ্যাঁ, এইখানে এইটুকু করলেই মোটামুটি হবে। তারপরে এসো পরের এটাতে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, যে নামমাত্র জিডিপি, এটা একটা জিনিস জানা একটু জানা দরকার আছে। নামমাত্র জিডিপি মানে কি? কোনো একটা আর্থিক বছরে ভারতে উৎপাদিত সমস্ত পণ্য পরিষেবার বাজার মূল্য। তার মানে কি হবে, নামমাত্র জিডিপি বা নমিনাল জিডিপি। নমিনাল জিডিপির মধ্যে কোনটা ইনক্লুডেড হবে? তার কিন্তু অবশ্যই কি হবে, মার্কেট প্রাইসটা, মার্কেট কস্টটা। হ্যাঁ, মার্কেট কস্টটা ইনক্লুডেড হয়, মানে যখন জিনিসটা দোকানে চলে এসে সেই সময়টা যখন রয়েছে সেটা। হ্যাঁ, এটা হয়ে গেল কি নাম্বার। শুধু এইটুকু মনে রাখলেই হবে, যে কোনো একটা আর্থিক বছরের সমস্ত পণ্য পরিষেবার বাজার মূল্য। ঠিক আছে, এখানে আর বেশি কিছু জানার দরকার নেই। আচ্ছা, এখানে আর একটা জিনিস জানা দরকার একটু আছে, সেটা হচ্ছে কি, ডাব্লিউপিআই সিপিআই, এটা একটু জানা দরকার আছে। ডাব্লিউপিআই সিপিআই এর মতো অন্যান্য মুদ্রা সূচকের তুলনায় বা প্রকৃত জিডিপির পরিমাণকে জিডিপি ডিফ্লেটার অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিপিআই, আচ্ছা এটাকে মনে রাখবে, যে সিপিআইটা কথাটা মানে হচ্ছে কি, কনজিউমার, দেখো সিপিআই কি এর মানে হচ্ছে কি, সিপিআই কথাটা মানে হচ্ছে কনজিউমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে কি হচ্ছে, যে এটা হচ্ছে কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আর একটা মনে রাখবে ডাব্লিউপিআই। এই দুটো শুধু টার্ম জানা দরকার আছে। এটা হচ্ছে কি রয়েছে না, ডাব্লিউপিআই কথাটা মানে হচ্ছে ওয়ার্কিং প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, এই দুটো টার্ম শুধু মনে রাখবে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে কি রয়েছে, যে যখন আমাদের কাছে জিনিসটা এলো, তখন হচ্ছে যে তোমার ইন্ডেক্সটা হয় সেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আর ডাব্লিউপিআই মানে কি হচ্ছে, যে যেটা যখন হচ্ছে কি বেশ বলে, যখন প্রোডাকশনটা হচ্ছে তখন যে ইন্ডেক্সটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউপিআই। আর কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা মানে হচ্ছে কি, যে যখন আমাদের কাছে জিনিসটা এলো, জিনিসটা আসার পরে যখন আমরা সেটাকে কিনছি, সেটা হয়ে গেল সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আচ্ছা, তোমাদের এবার আমি একটা কোশ্চেন করছি, তোমরা কিরকম অ্যাটেনশন দিচ্ছ বুঝতে পারা যাচ্ছে। বলো তো, ধরো আমি একটা কোনো একটা জায়গা থেকে পেনশন পেলাম। ঠিক আছে, আমি চাকরি থেকে রিটায়ার হয়ে গেলাম, পেনশন পেলাম। হুম, বা কোনো একটা জায়গা থেকে, কারোর জায়গা থেকে গিফট পেলাম। বলো তো, এই পেনশন আর গিফটটা কি জিডিপির মধ্যে ইনক্লুড করা যাবে না যাবে না? বলো। যাবে না। কেন যাবে না? যারা একটু নতুন ক্লাস করেছো তারা একটু বলার চেষ্টা করো তো। হুম, হ্যাঁ, নতুন প্রোডাক্ট আসছে না, সব থেকে বড় কথা কি, এখানে কোনো সার্ভিসের কোনো জায়গায় নেই। আমি গিয়ে যাচ্ছি, দিয়ে পেনশন টাকা তুলে নিয়ে চলে আসছি। গিফটটা আমি বসে বসে গিফট পেয়ে যাচ্ছি। তাহলে আমি যখন বসে বসে গিফট পেয়ে যাচ্ছি, আমার তো সেখান থেকে কোনো আমি কাউকে প্রোডাকশন দিচ্ছি না। তাহলে যখন আমাকে কখন প্রোডাকশনটাই দিচ্ছি না, তো তখন আমাদের কি কি করে সেটা জিডিপির মধ্যে ইনক্লুডেড হবে? ঠিক আছে।
এটা ঠিক আছে, এগুলোকে করে নেবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এগুলো তোমাদের আমি এক্ষুনি বললাম যে ফ্যাক্টর কস্ট সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এইগুলোকে বুঝতে গেলে একটা সবসময় মাথায় রাখবে, ফ্যাক্টর কস্ট, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট আর একটা হচ্ছে মার্কেট কস্ট। এই দুটো জিনিসকে মাথায় রাখবে। ফ্যাক্টর কস্ট মানে কি রয়েছে? ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে মার্কেট কস্ট মাইনাস হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, মার্কেট কস্ট মাইনাস হচ্ছে ট্যাক্স, এইটা। এবারে যদি তুমি এটাকে জিডিপির দিক দিয়ে ফ্যাক্টর কস্ট বলো, জিডিপির দিক দিয়ে ফ্যাক্টর কস্ট বলো, তাহলে কি হবে না, মার্কেট প্রাইস, জিডিপির মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স প্লাস হচ্ছে সাবসিডি। সাবসিডি মানে ভর্তুকি। এইটা যখনই ন্যাশনাল প্রোডাক্টের কথা বলবে, যে মানে ডোমেস্টিক প্রোডাক্টের কথা বলবে, তখন এর সাথে কি হবে, শুধুমাত্র ভর্তুকিটা অ্যাড হবে। সেইগুলোকেই এখানে করেছে। ঠিক আছে, এবারে আর একটা জিনিস এখান থেকে জেনে রাখতে হবে, যে দুটো জিনিস, একটা হচ্ছে এনডিপি আর একটা হচ্ছে এনএনপি। এবারে একটুখানি বলো তো, যারা এই ব্যাপারটা বলো তো, এনডিপি মানে কি আর এনএনপি মানে কি, এক্ষুনি বললাম, বলো তো, যারা আজকে নতুন ক্লাস করেছো তারা বলো তো, এনডিপি আর এনএনপি দুটোর মধ্যে কি ডিফারেন্স বললাম? হুম হুম, জিডিপি, জিডিপি মাইনাস হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে এনডিপি। আর এনএনপিটা কি আছে? এনএনপিটা কি আছে বলো? এনএনপিটা সোজা তো, একই ব্যাপার তো, জিএনপি। না, সোজা জিনিস তো, দেখো একটা জিনিস মাথায় রাখবে, এনডিপি মানে কি রয়েছে, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, আর এনএনপি মানে কি হচ্ছে, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, সোজা জিনিস। জিডিপি এনডিপি মানে হচ্ছে তোমার হচ্ছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন হয়ে গেল তো বাবু, আর এনএনপি মানে কি হবে, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। সবসময় জি কথাটা তো থাকছেই। তোমার যখন এনডিপি হচ্ছে, জিডিপি হচ্ছে, মাইনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে, আর এনএনপি মানে কি হচ্ছে, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে তার সাথে এটাও বলো, আমাকে তার সাথে এটাও বলো, এনএফআইএ এটার মধ্যে কি হলো? এনএফআইএ আমি বলে দিয়েছিলাম, বলো তো এনএফআইএ মানেটা কি? সেটা তো আছে, কিন্তু জিনিসটা আমাকে বোঝাও, এনএফআইএ ওটা কি করে বার করতে হয়। না, না, এটা ভুল করছো। এনএফআইএ মানে হচ্ছে কি, এখানে হচ্ছে বাইরের দেশের ব্যাপারটা থাকছে, মানে একটা ওয়ার্ড রয়েছে, রেস্ট অফ ওয়ার্ল্ড, রেস্ট অফ ওয়ার্ল্ড। ঠিক আছে, রেস্ট অফ ওয়ার্ল্ড। এবার রেস্ট অফ ওয়ার্ল্ডটা কোন কোন জায়গা থেকে রেস্ট অফ ওয়ার্ল্ডটা ইনকাম করবে? যেমন ধরো রেন্ট, তারপর হচ্ছে ইন্টারেস্ট, রেন্ট রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, তারপরে হচ্ছে ধরো ট্যাক্স রয়েছে। এইগুলো জায়গা থেকে, বাইরের দেশ থেকে আমাদের কাছে যে ইনকামটা আসবে, মাইনাস আমরা বাইরের দেশকে এইগুলো খাতে যে ইনকামটা দেবো, সেই দুটোর ডিফারেন্সটাই তো হচ্ছে এনএফআই এর। পড়ালাম না এক্ষুনি? সেটাই তো, বুঝতে পেরেছো? যদি এটা, হ্যাঁ, যদি এটা অসুবিধা হয়, একবার ভিডিওটাকে আরেকবার ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত আয়, এটা একটা ইম্পর্টেন্ট। পিআই মানে পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকাম কথাটা মানে কি রয়েছে, যে দেখো, একটা পরিবারের দ্বারা প্রকৃতপক্ষে প্রাপ্ত
বর্তমান স্থানান্তর সহ সমস্ত ধরনের ফ্যাক্টর আয়ের সমষ্টি। পিআই হলো অর্জিত এবং অনর্জিত আয়ের সমষ্টি। তার মানে কি হচ্ছে, পার্সোনাল ইনকাম মানে কি হচ্ছে, প্রথম কথা ন্যাশনাল ইনকাম, মাইনাস হচ্ছে মুনাফা, পরিবারের দ্বারা হচ্ছে নেট সুদের অর্থ প্রদান, সেখান থেকে তোমার দেখো কর্পোরেট ট্যাক্স। আচ্ছা, এইটাকে আর একটা কথায় বলা যেতে পারে, কি বলা যেতে পারে, দেখো পার্সোনাল ইনকামটা আমি একটুখানি তোমাকে জিনিসটা একটু বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো পার্সোনাল ইনকামটার মধ্যে প্রথম কথা কি আসছে, যে ন্যাশনাল ইনকাম। কেন ন্যাশনাল ইনকাম বলবো? ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে আমি যেটা সারা বছরে হচ্ছে ইনকাম যেটা করছি, মানে একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, ঠিক আছে। সেখান থেকে তাছাড়া আর একটা কি হতে পারে, যে আমাদের যে সমস্ত কর্পোরেশনগুলো রয়েছে সেখান থেকে, যেখান থেকে আমরা ট্যাক্সটা আমরা সরি আমরা যেটা প্রফিটটা পাচ্ছি, এক নম্বর কথা। হ্যাঁ, এবারে এখান থেকে তাহলে কি হলো, ন্যাশনাল ইনকাম থেকে দেখো, ন্যাশনাল ইনকামটা হচ্ছে একটা টোটাল গ্রস, মানে একটা পার্সন একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যা ইনকাম করবে সেটাই হয়ে গেল ন্যাশনাল ইনকাম। হ্যাঁ, এবারে সেখান থেকে কি কি বাদ যাব, প্রথম কথা হচ্ছে কি, কর্পোরেশনগুলো অবিতরিত মুনাফা। অবিতরিত মুনাফা মানে যে কর্পোরেশনগুলোকে যে মুনাফাটা আমাদের বিতরণ করা হয়, এক নম্বর কথা। প্লাস হচ্ছে সামাজিক নিরাপত্তা বিধানের জন্য নেট সুদের অর্থ প্রদান। আমাদের একটা থাকে, প্রত্যেকটা কোম্পানিতে থাকে সিএসআর। এই ব্যাপারগুলো একটুখানি তোমাদের কাছে অড হয়তো লাগতে পারে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সিএসআর কথাটা মানে কি রয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। মানে কি, ধরো তুমি আজকে একটা বিজনেস করলে, তোমার বিজনেসের প্রফিট ধরো তোমার বিজনেসের হলো 10 লাখ টাকা। আমাদের যেটা বলা হয়েছে ক্যাপিটাল গেইনস ট্যাক্সে বলা হয়েছে, এই 10 লাখ টাকার মধ্যে অন্তত 2% তোমাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রাখতে হয়, মানে তোমাকে সোসাইটির কোনো কাজে আসতে হবে। সোসাইটির কাজে বলতে কি, তুমি কোনো স্কুল কলেজ করতে করতে পারো, তুমি কোনো হসপিটাল তৈরি করতে পারো, বা তুমি একটা কাজ করতে পারো, কারোর হয়তো কোনো একটা এনজিওতে তুমি দান করতে পারো, যেখানে ধরো সেই এনজিওটা কারোর না কারোর হচ্ছে চাকরি দেওয়ার কাজে লাগে। যেমন আমি একটা এনজিওতে কাজ করতাম, সেই এনজিওটা কি হতো না, ব্যাপারটা হচ্ছে তারা লোককে জব দিত। এখন কথা হচ্ছে সেই এনজিওটাকে ফান্ডিং কে করতো, আইটিসি। তাহলে আইটিসি একটা কোম্পানি, ওদের একটা প্রত্যেক বছর হচ্ছে একটা ইনকাম হয়, সেই ইনকামের একটা পার্সেন্টেজ তাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে রাখতে হয়। তাহলে সেই সামাজিক নিরাপত্তা বিধানের জন্য যে নেট সুদের অর্থ প্রদানটা, সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে বোঝানো হচ্ছে যে যেখানে তোমার ইনকামের একটা সার্টেন পার্সেন্টেজ তুমি সোসাইটির কাজে লাগাবে, ঠিক আছে। এখান থেকে মাইনাস কি হবে, মজুরিতে। মজুরিতে মানে কি রয়েছে, যে এখানে মজুরিতে কম বিতরণ মানে কি রয়েছে, সোজা কথা মজুরিতে কম বিতরণ মানে কি রয়েছে, তোমার যে পার্সোনাল, ধরো তোমার পার্সোনাল ইনকামটা 10 লাখ টাকা হলো, ওইটা তো তোমার পুরো পার্সোনাল ইনকাম নয়। কারণ ধরো তোমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে তোমাকে পয়সা দিতে হবে, তাহলে সেইগুলোকে তাদেরকে পয়সা দিতে হবে। তাহলে এইগুলো থেকে তোমার কি হচ্ছে, এই টোটাল জিনিসটা থেকে তোমার এই মজুরিতে প্লাস হচ্ছে স্থানান্তর অর্থ প্রদান। স্থানান্তর অর্থ প্রদান মানে কি, দেখো এখানে পার্সোনাল ইনকাম, পার্সোনাল ইনকাম মানে কি হচ্ছে, একটা ন্যাশনাল ইনকাম হচ্ছে, ন্যাশনাল ইনকামের মধ্যে তোমার কি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসটা ইনক্লুডেড হচ্ছে। আর স্থানান্তর অর্থ প্রদান, ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট, এই ট্রান্সফার পেমেন্টের কনসেপ্ট এক্ষুনি একটা আগে বুঝিয়েছিলাম, বলো তো ট্রান্সফার পেমেন্টটা কোনটা, কোনটা বলো তো ট্রান্সফার পেমেন্ট? তো বলতে পারবে ট্রান্সফার পেমেন্টটা কোনটা? এক্ষুনি ভুলে গেলে কি করা হবে, আমি বললাম না, এই যে ধরো কোনো গিফট পেলাম, কোনো পেনশন পেলাম, কিছু পেলাম, সেটাই তো ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্টের মধ্যে কি রয়েছে, ট্রান্সফার পেমেন্টের মধ্যে তো কোনো তোমার গুডস অ্যান্ড সার্ভিসেস ইনক্লুডেড নেই তো। এটাই তো ট্রান্সফার পেমেন্ট সম্বন্ধে বলেছিলাম কিছুক্ষণ আগে, তাই তো বলেছিলাম। ট্রান্সফার পেমেন্ট মানে কি, যেগুলো ফোকটিয়া ইনকাম,
তুমি একটা কেউ কোনো একটা জায়গা থেকে তুমি একটা কোনো হয়তো তুমি ইনকাম কোনো একটা জায়গা থেকে তুমি একটা ইনকাম কিছু পেলে, পেনশন পেলে কি গিফট পেলে বা কিছু একটা পেলে, সেটা তোমার ট্রান্সফার পেমেন্ট। তাহলে সেই জায়গা থেকে সেই ট্রান্সফার পেমেন্টটাও বাদ যাবে। দিয়ে যেটা হলো সেটা মনে রাখবে, একটা কথা সোজা কথা, একটা সোজা হিসাবটা মনে রাখো, যে ন্যাশনাল ইনকাম থেকে যখন তোমার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্রান্সফার পেমেন্ট প্লাস অন্যজন যে অর্থটা পায় সেটা যখন বাদ যাচ্ছে, সেটাই হয়ে গেল তোমার পার্সোনাল ইনকাম। ঠিক আছে, এখানে একটু জটিল করে লিখেছে, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিলাম। ন্যাশনাল ইনকাম যেটা তোমার একটা বছরে ইনকাম করছো, সেখান থেকে কি কি বাদ যাবে না, তুমি অন্যজনকে যে টাকাটা দাও সেই টাকাটা বাদ যাবে, প্লাস হচ্ছে তুমি অন্যান্য জায়গা থেকে যে ট্রান্সফার পেমেন্টটা রয়েছে সেটা তোমার রয়েছে, প্লাস হচ্ছে যে তুমি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য যে টাকাটা ব্যয় করছো সেটা বাদ যাবে। এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যাপারটা বোঝা গেছে সবার কাছে? সিএসআরটা একটু বলো প্লিজ। সিএসআরটা বোঝা গেছে? সিএসআরটা অয়ন, শিউলি, একটু বলো প্লিজ তোমরা, একটু রিপ্লাই করো, না রিপ্লাই করলে আমি বুঝবো কি করে? ঠিক আছে, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, ঠিক আছে, ক্লাস হয়ে গেছে, এই অবধি থাকুক, কালকে একটা অন্য চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আবার দেখা করবো। ঠিক আছে, বলো, যে বল, বলো বলো। হুম হুম। আর যদি প্রতিষ্ঠা বলে তাহলে সেটা হচ্ছে 1828 সালে হবে। কবে প্রতিষ্ঠা, কবে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু হ্যাঁ নামটা চেঞ্জ হয়, নামটা চেঞ্জ হয় সেটা হচ্ছে 1830 সালে, কিন্তু যদি প্রতিষ্ঠা বলে সেটা তো 1828। হুম 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 হুম। তাহলে তো 1828 সালে হবে, কারণ 1828, হ্যাঁ কারণ 1828 সালে যেটা হয়েছিল, পরবর্তীকালে নাম চেঞ্জ হয়ে গিয়ে নামটা কিরকম রয়েছে, ব্রাহ্ম সভাটাই তো নাম চেঞ্জ হয়ে গিয়ে আর ব্রাহ্ম সমাজ হয়ে গেছে। তার মানে জিনিসটা তো এটাই হবে ব্রাহ্ম সভা, সেটাই হয়ে গিয়ে ফল্টার হয়ে গিয়ে ব্রাহ্ম সমাজ হয়ে গেছে। হুম। আজকের সেট থেকে কোনো কোশ্চেন কারুর, কারোর মধ্যে কোনো ডাউট আছে যেগুলো পড়ালাম? যদি ডাউট থাকে বলতে পারো। কারো ডাউট আছে কিছু? ডাউট আছে কারোর, প্লিজ বলো। ওকে ঠিক আছে, ঠিক আছে, আজ তাহলে ক্লাস এই অবধি থাক।